আমরা যদি রাজনীতিবিদ হিসেবে ব্যক্তি স্বার্থের উপর উঠতে না পারি, দলীয় স্বার্থের উপর উঠতে না পারি, জাতি গঠনের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হতে না পারি, এই তরুণরা দক্ষিণ এশিয়ার নৃশংসতম ফ্যাসিবাদকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, হতে পারে আগামী নির্বাচনে আমাদেরকেও লাল কার্ড দেখিয়ে দিতে পারে তারা। আমি নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করলাম, চোখ বাঁধা অবস্থায়, হাত করা পর অবস্থায়। তখন আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে অন্ধকার ঘরে হয়তো 24 ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না, কারণ দেশে সংবিধান রয়েছে। সংবিধানের বিধান হচ্ছে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। আমি দেখতাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, কিন্তু সে অন্ধকার ঘর থেকে বেরোলাম না। আমি বলছিলাম যে কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইন আদালত, কোথায় আমার সহকর্মীরা, কোথায় গণমাধ্যম কর্মীরা, কোথায় সুশীল সমাজ, কোথায় আন্তর্জাতিক সম্প্রদায়? সবাইকে একসঙ্গেই বাংলাদেশ থেকে উধাও হয়ে গেল। কেউ কেউ কিছু বলছে না, কেউ কেউ কিছু করছে না। একটা সময় আশা ফুরিয়ে গেল, নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো এই ইহজীবনে আর প্রিয়জনদের চোখ দেখবো না। সৃষ্টিকর্তাকে বলতাম, এই জীবনে তো আর দেখলাম না প্রিয়জনদেরকে, পরের জীবনে চিরস্থায়ী জীবনে একসাথে থাকার ব্যবস্থা করে দিও। যেটা হয়েছিল, সম্মানিত উপস্থিতি, যখন ইসলামপন্থীদেরকে গুম করা হচ্ছিল তখন জাতীয়তাবাদী শক্তি বলছিল ওরা তো মৌলবাদী, আমাদেরকে তো কিছু বলছে না। যখন জাতীয়তাবাদী শক্তিকে গুম করা হচ্ছিল তখন বাম এবং প্রগতিশীলরা বলছিল ওরা তো বুর্জোয়া রাজনীতি করে, আমাদেরকে তো কিছু বলছে না। যখন বামদের গুম করা শুরু হলো তখন সুশীল সমাজ বললো ওরা তো রাজনীতি করে, আমাদেরকে তো কিছু বলছে না। যখন সুশীলদেরকে গুম করা শুরু হলো ততদিনে জাতি একটি বিশাল আয়নাঘরে বন্দী হয়ে গিয়েছে। আমরা জাতিগতভাবে, রাজনৈতিকভাবে একটি কৃষ্ট গহ্বরে আটকে গিয়েছিলাম। শুধু আমি ছিলাম না অন্ধকারে, পুরো দেশ এবং পুরো জাতি ছিল একইভাবে বন্দী। আমাকে যেদিন টেনে হিঁচড়ে বের করছিল সে ঘর থেকে, আমি মনে করেছি এটাই শেষ। আমি মনে করেছি মৃত্যু চলে এসছে। আমি নিজেকে বললাম যে আর থাকতে হবে না অন্ধকারে, আর থাকতে হবে না জীবন্ত কবরে। আমি চলে যাবো আমার সৃষ্টিকর্তার সান্নিধ্যে এবং একদিন আমার পরিবারের সাথে সে চিরস্থায়ী জীবনে দেখা হবে। কিন্তু পরে জানতে পারলাম যে তরুণরা মাঠে নেমে এসছে, তারা জীবন দিয়েছে, তারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, মায়েরা সন্তানদেরকে গুলির সামনে নামিয়ে দিয়েছে। এই জন্যই আমি ফিরে এসেছি আমার পরিবারের কাছে। সম্মানিত উপস্থিতি, এই তরুণরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের দ্বারাই পরিবর্তন সম্ভব, তাদের দ্বারাই সম্ভব নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী 2 মাস পর, 2.5 মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। 42% ভোটার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে রায় দেবে। এই 42% ভোটার আগে কোনোদিন ভোট দেয়নি, তাদের কোনো দলের প্রতি আনুগত্য নেই। একজন রাজনীতিবিদ হিসেবে আমি সবার আগে নিজের আত্মসমালোচনা দিয়ে শুরু করছি। আমরা যদি রাজনীতিবিদ হিসেবে ব্যক্তি স্বার্থের উপর উঠতে না পারি, দলীয় স্বার্থের উপর উঠতে না পারি, জাতি গঠনের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হতে না পারি, এই তরুণরা দক্ষিণ এশিয়ার নৃশংসতম ফ্যাসিবাদকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, হতে পারে আগামী নির্বাচনে আমাদেরকেও লাল কার্ড দেখিয়ে দিতে পারে তারা। আমাদের সময় আসছে আত্মসমালোচনা করার, সময় আসছে নিজেকে জিজ্ঞেস করার আমরা কি সঠিক পথে আছি কিনা, এবং ঐক্যবদ্ধ হওয়ার। যদি না করতে পারি আবার ফিরে আসবে অন্ধকার অধ্যায়, আবার ফিরে আসবে সেই গুম এবং খুনের রাজনীতি। আমি জাতিকে সামনে রেখে অঙ্গীকার করছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, আমি আমার বোন সানজিদা ইসলাম তুলিকে নিয়ে একটি পরিশুদ্ধ রাজনীতির উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। যেখানে থাকবে না কোনো ব্যক্তিগত আক্রমণ, যেখানে থাকবে না শেমিং এবং ট্যাগিং এর রাজনীতি, যেখানে থাকবে না কোনো কাদা ছোড়াছুরি। অবশ্যই আমরা রাজনীতিতে প্রতিযোগিতা করব এবং এই প্রতিযোগিতাতে আমরা কেউ একজনকে ছাড় দেব না, কিন্তু সেই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষের সমস্যার সমাধানে সৃজনশীল উপায় বের করতে পারবে, সেই প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা হবে
কি কত বেশি মানুষের দ্বারে দ্বারে যে তাদের সমস্যা নিজ কানে শুনে তার একটি ঐক্যবদ্ধ সমাধান দিতে পারি, সেই প্রতিযোগিতা। যদি রাজনীতিকদের মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি রাজনীতি পরিশোধিত না হয়, যদি রাজনীতিবিদদের সম্মিলিত আচরণ পরিবর্তিত না হয়, তাহলে এই জুলাই সনদ, এই সংবিধান সংশোধন আরও একবার এটি কাগজের উপর কালির ছবি হয়ে রয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আসুন, তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা একবার মাঠে নেমেছিলেন বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সময় এসছে আরেকবার মাঠে নেমে আসা। আগামী 2টি মাসের প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। সময় নিয়ে ঘরে বসে থাকার আপনারা কথা বলুন, আপনারা মাঠে নেমে আসেন এবং বলুন, যদি ঐক্যবদ্ধ হতে না পারেন আপনাদের জন্য অপেক্ষা করছে লাল কার্ড। আমি এই আহ্বান জানিয়ে শেষ করছি। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আবার সময় এসছে আঞ্চলিকতার ভেদাভেদ ভুলে, মতাদর্শের ভেদাভেদ ভুলে, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসুন গড়ি নতুন বাংলাদেশ।